ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায় পর্ব সংখ্যা ৩৭। প্রণয় টিস্যুতে রক্তমাখা হাত মুছতে মুছতে গার্ডদের উদ্দেশ্য করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, এই আবর্জনাকে কেটে ছোট ছোট পিস করে আমার রিউকে খাইয়ে দিও, আর ওর মাথাটা পার্সেল করে ডিসিপির বাসায় পাঠিয়ে দিও। অ্যান্ড রিমাইন্ডার ওর এই মাইনের জার্নিটা যেন কাল সকালের খবরের কাগজে ফ্রন্ট পেজে চাপা হয়। এই হট নিউজটা হবে কালকের হেডলাইন উইথ ভিডিও ক্লিপ। গার্ডদের হেড মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ইয়েস বস। বস দুবাইয়ের অর্ডার পাঠিয়ে দিয়েছে, তারা পেমেন্ট করে দিয়েছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ায়। অর্ডার পাঠাতে কালকেই বলে দিব। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে বস। প্রণয় ভুরু কোঁচকালো, কি প্রবলেম? এবার ম্যানেজার ভয় ভয় কণ্ঠে বলল, কালকে মাল ডেলিভারির কথা লিক হয়ে গেছে বস। আর এই বিশ্বাসঘাতকতাটা আমাদের মধ্যে কেউ একজন করেছে। এ কথা কানে আসতেই সবাই ভয়ে তদস্থ হয়ে গেল। প্রণয় বাঁকা এসে বলল, বুকের পাটা আছে, মানতেই হবে। বুকের পাটা দেখে আমি পুরস্কার করব, যা মন চায়। সব আতঙ্কিত চোখে প্রণয়ের দিকে তাকিয়ে প্রণয় একবার জাবেদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, এটাকে ওঠাও। জাবেদ ওই সিনটা সহ্য করতে না পেরে এখনো অজ্ঞান হয়ে মাটিতে উল্টে পড়ে আছে। একজন গার্ড এসে তার চোখে মুখে এক বালতি পানি ছুঁড়ে মারল। সাথে সাথে ধরপড়িয়ে উঠল জাবেদ। বংশের বাতি চেপে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখনো কিছু করিনি, আমাকে মারবেন না। সবাই তার দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে তার প্রলেপ বোকার মধ্যে জলদ গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, এখনো সময় আছে, নিজের হাত শক্ত করো, না হলে তোমার বংশের প্রদীপের বাতিও বেশি দিন আলো ছড়াতে পারবে না। বলে বেরিয়ে গেল। জাভেদ আল্লাহকে স্মরণ করে মনে মনে বলল, রিজিক না থাকলে উঠিয়াই নিতেন, তবু এমন বস দিতেন না। রাত 10:35। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে বড় ছোট সবাই বসে, শুধু প্রণয় আর প্রিয়তা বাদে 4 গিন্নি খাবার পরিবেশন করছে। পরিবেশ বেশ শান্ত ও গম্ভীর। যেহেতু 3 কর্তা এখানে আছেন, তাই ছোটরা কেউ কোনো কথা বলছে না, সবাই ভদ্রভাবে খাচ্ছে। কিন্তু সেই সব ভদ্রতার ওপর সবারই কথা বলার জন্য মুখ চুলকাচ্ছে। অরণ্য সমুদ্রকে পা টিপে দিয়ে ঠেলা দিল। সমুদ্র হাতির মতো বিশাল হা করে খাবার গিলছে। তার এসব ঠেলাঠেলি গায়ে লাগছে না। অরণ্য এবার বেশ বিরক্ত হয়ে চোখের দিকে তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। তার আর কাকে জ্বালানো যায়? সমুদ্রের পাশে বসেছে তন্ময়, কিন্তু তন্ময়ের থেকে অনেকটা দূরেই। এখন তন্ময়ের পেছনে লাগালে সবাই ওকে সাবান ছাড়া ধুয়ে দিবে। সবাই তার কপাল। সকলেই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। তার মধ্যে জলিত শিকদার একটা কথা বললেন। সে কথা কানে আসতে সবাই কান খাড়া করে তাকালো। খাবার গেলা বন্ধ করে, বিয়ের সময় তো তোমার হয়ে এসেছে প্রথম, পড়াশোনাও তো অনেক আগেই শেষ করেছ, ব্যবসাও সামলাচ্ছ, বাড়ির দ্বিতীয় সন্তান হিসেবে এখন তোমার পালা। আর তোমার বড় দাদানেরও তো বিয়ে হয়ে গেছে। সবাই একযোগে চোখ বড় বড় করে প্রীতমের দিকে, কিন্তু প্রীতম নির্বিকার চিত্তে ভাতের লোকমা মুখে তুলছে। সে খাবারের প্লেট শেষ করে স্বাভাবিকভাবে তাকালো খলিল শিকদারের দিকে। সাদমান শিকদার ও সোহেব শিকদার প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতম 3 ভাইয়ের দিকে তাকিয়ে বুঝলো এটা 3 ভাইয়ের বড় কোনো বিজনেস প্রজেক্ট। সে টিস্যুতে হাত মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল, বিয়ের বয়স যেহেতু হয়েছে, বিয়ে নিশ্চয়ই করব, তবে এখন না। যখন আমার মনে হবে আমার বিয়ে করা প্রয়োজন, তখনই করব, এখন বিয়ে করা প্রয়োজন বোধ করছি না। খালিদ শিকদার বুঝলেন এ ছেলে স্বজন না, কিন্তু এই ছেলে যদি এখন বেঁকে বসে তাহলে বিরাট লস। একটু নরম কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে তখন বিয়ে করলে তো আর হবে না বাবা। তুমি তো আর এই বংশের শেষ সন্তান নও, তোমার পরেও তোমার আরো ভাই বাকি আছে। রাজেরও বিয়ের বয়স হয়েছে, প্রেমেরও পড়াশোনা শেষ, সবাই বিয়ের উপযুক্ত। প্রীতম আগের মতোই বলল, শেষ তাহলে ওদেরই দিন। ওর কথা কানে আসতে প্রেমের কাশ উঠে গেল। খলিল শিকদার এবার ধৈর্যের বাঁধ ভাঙলেন। তিনি কিছুটা কড়া কণ্ঠে বলল, সেটা না হয়, তুমি সবার বড়, এই বংশের তৃতীয় সন্তান, তোমার আগে হবে, নিয়ম তো মানতে হবে। বড়র আগে ছোটর আগে কি
বড়র আগে কি ছোটরা বিয়ে করতে পারে? তোমার জন্য একটা ভালো মেয়ে আমরা দেখে রেখেছি। মেয়েটা রিসেন্টলি ইউকেতে পড়াশোনা শেষ করেছে। তোমার সাথে একদম পারফেক্ট মানাবে। আর মেয়েটা তোমাকে পছন্দ করে। প্রীতমের সংক্ষিপ্ত জবাব, তো কি হয়েছে? আমি তো আর করি না। এবার সোহেব শিকদার, শোনো বাবা, মেয়েদের বাবার সাথে আমারও কথা বলা হয়েছে। বলতে পারো এক প্রকার কথা দিয়ে রেখেছি তোমার সাথে বিয়ে দিব। আর মেয়েটা বাবার সাথে আমাদের অনেক দিনের বিজনেস রিলেশন। এখন তোমার সাথে যদি তার মেয়ের বিয়ে হয় তাহলে আমাদের সম্পর্কটা আরো খানিকটা মজবুত হবে। সবাই চোখে বিস্ময় খেলে গেল কথাটুকু গিলতে। প্রীতম এবার আর স্বাভাবিক থাকতে পারলো না, কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে জবাব দিল, আমার জীবনটা আপনাদের বিজনেসের ডিল বা পার্সোনাল প্রপার্টি না যে আপনারা যাকে বলবেন আমি তাকে বিয়ে করব। আমি একটা কথা এখন এখানে সবাইকে ক্লিয়ার করে বলতে চাই, আমি আপনাদের কারো পছন্দ করা মেয়েকে বিয়ে করব না। আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। প্রথমের এই দুঃসাহসিকতা আর সরল স্বীকারোক্তিতে ডাইনিং টেবিলে যেন বোমা পড়ল। সবাই বিস্ফোরিতভাবে তাকালো তার ওই দিকে। প্রেরণা, পরিণীতা, থিরা, থরি সবার বুকে ভয় ধড়ফড় করছে। অরণ্য মনে মনে নেচে উঠল, জিও মেজদা। সাদমান শিকদার এতক্ষণ সবকিছু শান্ত চোখে দেখছিলেন। তিনি এবার কিছুটা অসন্তুষ্ট কণ্ঠে বললেন, বড়দের মুখের ওপর এভাবে তর্ক করার শিক্ষা দিয়েছে কে তোমাকে, বিয়াদব ছেলে? আদব কায়দা সব ভুলে গেছো? প্রীতম এবার আরো রেগে গেল, কুড়ো কণ্ঠে বলে, সরি, আমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করব। আদব কায়দার প্রমাণ দিতে পারবো না বলে ধপ করে পা ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। সাদমান শিকদার ও খলিল শিকদার একে অপরের চোখের দিকে তাকালেন, যার অর্থ বোঝার সাধ্য কারো নয়। তারা তিন ভাই হাতে ধুয়ে চলে গেলেন। প্রীতমের বাবা বাসায় নেই, তাই তিনি এসবের কিছুই জানে না। অনুশ্রী বেগম এবার অসন্তুষ্ট কণ্ঠে অনন্যা বেগমকে উদ্দেশ্য করলেন, সেজ, তোর ছেলেটা একেবারে বেয়াদব হয়ে গেছে। বড় চাচাদের মুখের ওপর কিভাবে কথা বলে, ছি ছি, আদব কায়দা। অনন্যা বেগম চুপ করে রইলেন, তিনি কিছু বললেন না। ওনার কাছে ওনার ছেলেমেয়েরা খুশি সবার আগে। প্রীতম যাকে পছন্দ করে বিয়ে করবে, তিনি তাকেই সদরে বৌমা হিসেবে গ্রহণ করে নিবে। ইয়ানা বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। তার পেয়ারলালের কথা ভীষণ মনে পড়ছে, ভীষণ মিস করছে সে তার পেয়ারলালকে। তাই তার মনকে বেশ কষ্ট না দিল সে। দ্রুত শোয়া থেকে উঠে বসে প্রীতমের নাম্বারে ফোন লাগালো। রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। ইয়ানা মিষ্টি কণ্ঠে সালাম দিল। প্রীতম মিষ্টি সে সালামের উত্তর নিল, কি ব্যাপার রসগোল্লা, খাওয়ানোর জন্য ফোন দিয়েছে বুঝি? ইয়ানা লজ্জা পেয়ে গেল। সে বুঝে পায় না এই লোকটা এত লুচু কিভাবে হয়। সে মিষ্টি কণ্ঠে জবাব দিল, আপনাকে মিস করছি। সত্যি? হুম। তাহলে অপেক্ষায় আছো কেন? এই যে শোনেন। আর কিছু বলার আগে ফোনটা টুকটুক করে কেটে গেল। ইয়ানা এবার মাইকান চিপায় ফেসে গেছে। এই লোকটা যদি এত রাতে এসে বাউলা করে দেয় আর এসব যদি কেউ দেখে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। সে নিজের কপালে চাপড় মারল, নিশ্চয়ই আমাকে শয়তানে লাড়া দিয়েছিল, না হলে এই বেটাকে এসব বলি? হায় আল্লাহ, আমার মানুষটাকে একটু ধৈর্য দাও, একটু শান্ত করার তৌফিক দাও। এত উত্তেজিত লোক আমি সামলাবো কিভাবে? রাত বাজে 11টা। আদিব বসে বসে কলেজের অ্যান্সার শিট চেক করছে। চাকরি পাওয়ার পর থেকে আজকাল আর নিজেকে একটু সময় দেওয়ার সুযোগ পায় না। বাড়ির একমাত্র ছেলে সে, কত দায়িত্ব, বিশ্রাম নেওয়ার সময় কই। আদিবের আম্মু আমিনা বেগম 1 ঘন্টা যাবৎ রান্নার ঘর থেকে হাঁক ছিঁড়ছেন, আব্বু ভাত খাইয়া যাও, তারপর কাজ করো। কিন্তু এসবের কথা আদিবের কানে পৌঁছায় না। সে চশমার কোণ টেনে মনোযোগ সহকারে খাতায় মার্ক বসাচ্ছে। আমিনা বেগম এবার বিরক্ত হয়ে খাবার নিয়ে ঘরে চলে এলেন। ছেলের দিকে মায়া ভরা নজরে তাকালেন। ওনার ছেলে আর কত পরিশ্রম করে তা তিনি ভালো করেই বোঝেন। মা হিসাবে কষ্ট পাই, কিন্তু কি আর করবে, বাধা দেওয়ার সামর্থ্য তো তার নেই। একটা মাত্র ছেলে ওনার, সে না করলে আর কে করবে এইসব? তিনি খাবারের থালা নিয়ে বিছানার সামনে গিয়ে বসলেন। আবিদ খাতা দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে বলল, খাবারটা রেখে দাও আম্মু, পরে খেয়ে নেব। আমিনা বেগম মমতাময়ী চোখে ছেলেকে পরখ করলেন। তিনি জানেন খাবার রেখে চলে গেলে কখন খাবে তার ছেলে তার ঠিক নেই। হয়তো খাবে, নয়তো খাবেই না। তিনি নিজের হাতে ভাত মেখে এক লোকমা খাবার ছেলের মুখের সামনে ধরলেন। আবিদ এবার মুখ তুলে আম্মুর দিকে তাকালো, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার মুখে নিয়ে আবারও খাতায় মনোযোগ দিল। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে মমতাভরি কণ্ঠে বললেন, এখন আর টিউশনি করানো ছেড়ে দাও বাবা।
আর এত পরিশ্রম করতে হবে না, এখন তো চাকরি হয়ে গেছে। আবিদ খাবারটা স্বাভাবিক কণ্ঠে বলল গিলে। শুধু একটা চাকরি, এই সামান্য কটা টাকায় এই দুর্বোধ্য বাজারে সংসার চলবে না আম্মু। ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় সবকিছু, অনেক খরচ, টিউশনি করিয়ে যা পাই তা সব মিলিয়ে ভালো মতোই চালাতে পারি। একটা চাকরির উপর ভরসা করে একটা পরিবার চলে না আম্মু। আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেলল। তুমি খেয়েছো আম্মু? আমিনা বেগম ছেলের মুখে ভাত তুলে দিয়ে ছোট করে বলল, হুম। আব্বুকে ডাক্তার দেখিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমিনা বেগমের চোখে পানি এলো। তিনি এই কথাটা ছেলেকে কিভাবে বলবেন? ডক্টর অপারেশনের কথা বলেছে, তাই না আম্মু? কত টাকা লাগবে? থমকে গেল আমিনা বেগম। আবিদ বলল, সংকোচ করো না আম্মু, আমি তোমাদের ছেলে। আমাকে অনেক কষ্টে মানুষ করেছো তোমরা। আমার গায়ে চামড়া দিয়ে জুতো বানিয়ে পরালেও তোমাদের ঋণ শোধ হবে না। আর সেখানে তুমি আমাকে কিছু বলতে চাও না। আমিনা বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরলেন। আমি জানি আম্মু, আব্বুর লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এদেশে অনেক খরচ, তা ইন্ডিয়ায় নিয়ে গিয়ে করাতে হবে, তাই না? সর্বমোট কত লাগবে? আমিনা বেগমের গলা কাঁপলেন। তিনি ধরা গলায় বললেন, সর্বনিম্ন 20 থেকে 25 লক্ষ টাকা। টাকার অঙ্ক কানে আসতে হাত থেমে গেল আবিদের। কিছুক্ষণ চুপ থেকে খাতার দিকে মনোযোগ দিলেন। তারপর সময় নিয়ে বলল, কবে অপারেশন করতে হবে কিছু বলেছে? 2 মাস পর। ঠিক আছে, আজ যা স্টেপ লাগে কাল গিয়ে করিয়ে নিও। আমিনা বেগম মাথা নেড়ে চলে গেলেন। আবিদ পেছন থেকে আম্মুর হাত ধরে ফেললো। তিনি আবারও পেছনে ফিরে তাকালেন। আবিদ আম্মুর মুখের পানের দিকে তাকিয়ে অসুস্থ কণ্ঠে বলল, টাকা নিয়ে চিন্তা করো না, যখন যা লাগবে বিনা সংকোচে বলবে। মনে রাখবে তোমাদের ছেলে এখনো বেঁচে আছে। আমি থাকতে তোমাদের কোনো অভাব হতে দেব না। আমি যেখানে বিনা চিকিৎসা থাকতে দেওয়া তো যায় না, প্রশ্নই আসে না। ছেলের কথায় চোখের পানি ছেড়ে দিলেন আমিনা বেগম। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার গর্ব বাবা। আবিদ স্বচ্ছ হাসল। সে তো জীবনে এতটুকুই চায়, তার মা বাবাকে সর্বোচ্চ ভালো রাখতে চায়। আমিনা বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। আবিদ আবারও খাতা দেখতে মনোযোগী হলো। কিছুক্ষণ পর টুং শব্দে একটি মেসেজ এলো। হাসলো আবিদ। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই হাসি মিলিয়ে গেল, বুক কেঁপে উঠল। 1-2 লাইনের মেসেজ এমন ছিল, এখনো সময় আছে, যদি নিজের ভাইয়ের মতো মরতে না চাও তবে পরীকে ভুলে যাও। এইটুকু মেসেজ পড়ে হৃৎপিণ্ড থেমে গেল আবিদের। এতগুলো বছর পর ভাইয়ের নামটা দেখেই আবারও সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ে গেল। চোখের সামনে 17 বছরের আগের স্মৃতিটা ঝাপসা মতো ভেসে উঠল। ভাইয়া কোথায় যাচ্ছ? আবিদ হাসলো। ছোট ভাইকে সাইকেলে তুলে নিয়ে বলল, চলো ঘুরতে যাচ্ছি, তুইও যাবি? আমিনা বেগম পেছন থেকে বারণ করলো, কোথাও যাবে না দুজন। কিন্তু দু ভাই এমন কথা অপেক্ষা করলো না। সাইকেল টেনে চলে গেল। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ। দুই ভাই খিলখিল করে হাসছে। অনেকটা সময় পেরোতেই সাইকেলটা একটা মাঠের সামনে এসে আচমকা বড় গাছের সাথে বাড়ি খেলো। সাইকেলটা ধাক্কা খায়, দুই ভাই উল্টে মাঠের পাশে পড়ে যায়। তৎক্ষণাৎ গাড়ি থেকে নামে 10 জন কালো মাস্ক পরা বিশালদেহী লোক এবং সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক। কালো পোশাক পরা লোকগুলো আবিদের চোখের সামনে বড় ভাইটাকে টেনে নিয়ে গেল। 9 বছরে আবিদ বাধা দিতে চাইলেও একজন তাকে শক্ত করে আটকে দিল। তার চোখের সামনে তার ভাই নির্মম মৃত্যু। সেদিন সে লোকগুলোর কাছে অনেক কেঁদে আকুতি মিনতি করেছিল সে, কিন্তু এই লোকগুলো একটা কথাও শোনেনি। তার ভাই চিৎকার করেছিল, আজও কানে বাজে সে আর্তনাদ। অনেক মারার পর সেই ভদ্রলোক এগিয়ে আসে তার ভাইয়ের দিকে। জীবিত অবস্থায় তার ভাইয়ের বুক কেটে কলিজা টেনে ছিঁড়ে আনে। এতটুকু মনে করতে ধরফড়িয়ে ওঠে আবিদ। 17 বছর আগের সেই দিনটা আজও স্পষ্ট মনে পড়ে। মাঝে মাঝে দুঃস্বপ্ন মনে হয়, ঘুমাতে দেয় না তাকে। চোখে মুখে আবারও মেসেজটা দেখলো আবিদ। অতঃপর তার ছেলের হাসি হেসে নাম্বারটা ব্লক করে দিল। গ্যালারিতে ঢুকে একটি ছবি ওপেন করলো, চোখের সামনে ধরলো বাদামি রঙের চোখ, পার্পল শাড়ি পরিহিত অতি সুন্দরী এক রমণী। সেই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনে বলল, ওরা সব জেনে গেছে পরি, তবে তুমি চিন্তা করো না, তোমার মাস্টার মশাই না পড়া পর্যন্ত তোমার হাত ছাড়বে না, কখনোই না।
এটা বলার অপেক্ষা রাখে না যে আমার অবস্থা আমার ভাইয়ের থেকেও খারাপ হবে। তবে তোমাকে হারিয়ে এই জীবনে বাঁচার চেয়ে তোমাকে ভালোবেসে মৃত্যুকে আপন করে নেওয়াটা আমার কাছে পরম সুখের। আমি তো প্রথম দিন থেকেই জানতাম আমাকে মরতে হবে, মৃত্যু আসবে জেনেই তো তোমাকে ভালোবেসেছি। তুমি আমার সুখের অসুখ পাখি, এই নিঃসঙ্গ পৃথিবীতে তুমি সব আমার। আজ বুঝি সেই দিন ভাইকে মরতে দেখেছি, কিন্তু আফসোস করতে দেখিনি। না জেনে কার অপরাধের মূল্য তাকে জীবন দিয়ে চুকাতে হয়েছে। আমি কিন্তু সেই একই অপরাধ জেনে শুনে করেছি। তোমাকে ভালোবাসার অপরাধে তোমার মাস্টার মশাইয়ের মৃত্যুদণ্ড হবে। ব্যাপারটা আশ্চর্যজনক নয়? তবে যাই হয়ে যাক পরি, তুমি শুধু আমার হাত ধরেই থেকো। প্রথম আসবে বলে লাপাত্তা হয়ে গেছে। ইয়ানা অনেকক্ষণ অপেক্ষা করেও আর করতে পারছে না। নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনেক বেশিক্ষণ থেকে তার ষষ্ঠীন্দ্রিয় জানান দিয়েছে কেউ তাকে অপলক চেয়ে দেখছে। ইয়ানা ঘুমের মধ্যে ডিস্টার্ব ফিল করলো। পাশ ফিরে বালিশটা জড়িয়ে ধরতে গেল, অনুভব করলো বালিশটা কেমন শক্ত হয়ে গেছে, আরো শক্ত শক্ত লাগছে। সে তার ওপর তুলে ধরতেই বালিশটার মুখ হতে বুকের সাথে চেপে ধরতে, কিন্তু কিছুতেই কমফোর্টেবল ফিল করছে না। বালিশটা ওর থেকে ডবল হয়ে গেছে। সে বিরক্ত হলো। তাই এবার চট চটকাচটকির মতো একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে এলো। এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে সিডিউর করার চেষ্টা করো না রসগোল্লা। কন্ট্রোল হারিয়ে গেলে পুরোটাই খেয়ে ফেলবো। সমাজে মুখ দেখাতে পারবে না, তখন আমায় বিয়ে কে করবে শুনি? এমন ভয়ঙ্কর কথা শুনে কানে আসতেই তড়াক করে চোখ মেলে তাকালো ইয়ানা। অন্ধকার ঘরে পাশে গাঢ় বিশাল কায়া অবয়ব দেখে ভয়ে চিৎকার করে দিতে নিল। সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল প্রীতম। ধমকে বলল, একদম চুপ। নিজের হবু বাচ্চার বাপকে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়াতে চাও নাকি তুমি? প্রীতমের কণ্ঠ চিনতে পেরে ইয়ানা শান্ত হয়ে গেল, কিন্তু মুখ থেকে হাত সরিয়ে দিল না। এবার প্রীতম ইয়ানার দিকে আরেকটু চেপে ফিসফিস করে বলল, আসছি, এখন দাও। ইয়ানা ভুরু কুঁচকে গেল। মুখে ওপর থেকে হাত সরিয়ে নিয়ে বিস্ময় নিয়ে বলল, কি দিব? ইয়ানার কথা পিয়মের চোখে মুখে দুষ্টুমি খেলে গেল। সে ঝটপট বিছানা থেকে উঠে পড়ল। ইয়ানা কিছু বুঝে ওঠার আগে তাকে কোলে তুলে নিল। ইয়ানা চমকে উঠল। এই কি হয়েছে? আপু দেখে ফেলবে, ছাড়ুন। প্রীতম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হুম, হুর কেয়ার? তোমার বাপকে কি আমি ভয় পাই? বলে ইয়ানাকে নিজের বাড়ি থেকে বের করে নিয়ে গেল। গাড়িতে বসিয়ে নিজে গাড়িতে বসতে বসতে বলল, ডেকে যখন এনেছো এখন এমনিতে এমনিতে তো আর চলে যেতে দেব না। মাই ডিয়ার রসগোল্লা। ইয়ান আহম্মক বনে গেল। আমি কখন ডাকলাম আপনাকে? মনে মনে ডেকেছো শুনেছি। ইয়ানা প্রথমে নিজ চোখের দিকে তাকিয়ে আশ্চর্যিত কণ্ঠে বলল, আপনি মনে বোঝেন? প্রীতম তার নরম গলায় স্লাইড করতে করতে বলল, হার্ট টু চুম্বাই কানেকশন বেবি। এখন স্পেশাল রসগোল্লা টেস্ট করাও। ইয়ানা ভুরু বাঁকিয়ে সন্দেহহীন কণ্ঠে বলল, এই যে সারাদিন রসগোল্লা রসগোল্লা করে মুখে ফেনা করে তোলেন, পরে খেয়ে ছেড়ে দেবেন না তো? প্রীতম ইয়ানার ঘাড়ে নখ বসিয়ে ঘষতে ঘষতে হাসি কণ্ঠে বলল, তোমার কি মনে হয় তোমাকে একবার খেলে আমার মন ভরে যাবে? ইউ আর রং মাই ডিয়ার রসগোল্লা। যদি তাই হতো তবে এই প্রতীক শিকদার প্রীতম তোমাকে কবে খেয়ে ছেড়ে দিত। কিন্তু তুমি তো আমার কালো জাদু করা রসগোল্লার প্রতি আসক্ত বানিয়ে ফেলেছ। এখন তো এই রসগোল্লা আমি রোজ চাই। এই রসগোল্লা সারা জীবন ধরে খেলেও আমার মন ভরবে না জান। তাই প্রতিদিন রেখে রেখে একটু একটু করে খাবো, ডায়াবেটিস হয়ে ওপরে না যাওয়া পর্যন্ত। তুমি আমার একদিনের নয়, প্রতিদিনের প্রয়োজনীয় চিরকালের রসগোল্লা। লজ্জায় ইয়ানার গাল লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে অপষ্ট কণ্ঠে বলল, জি আপনি এত লুচ্চা কেন? প্রীতম বাঁকা হাসে। ইয়ানার মুখ তুলে তার দিকে গোলাপের পাপড়ি নেয় নরম ঠোঁটের দিকে লুরুভুর নয়নে তাকায়। ঠোঁটে স্লাইড করতে করতে নেশাক্ত কণ্ঠে বলে, তোর ঠোঁটে ফুল ফোটে, আমি পারি না সামলাতে। বুকে ঢেউ আসছে, কেউ ঠিকানা বদলাতে। লজ্জায় চোখ বন্ধ করে নেয় ইয়ানা লজ্জায় লাল হয়ে যেতে দেখে প্রীতম আর নিজেকে সামনে রাখতে পারে না, অধর মিলিয়ে দেয়। রাত 12টা। ওয়েলিকা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে।
সিভলেস ব্লাউজের সঙ্গে পাতলা ফিনফিনে শাড়িতে বেশ আকর্ষণীয় আবেদনময়ী লাগছে তাকে। শরীরের প্রত্যেকটা ভাঁজ শরীরের ওপর দিয়ে ফুটে উঠেছে এবং তা যে কোনো পুরুষকে আকর্ষিত করতে সক্ষম। সে ঝুলে স্ট্যান্ডার চালাতে চালাতে মনে মনে বলল, আজ দেখব ওই মেয়েটার প্রতি ভালোবাসা কতক্ষণ টিকে থাকে। সে চুলগুলো স্ট্রেট করে ছেড়ে রাখলো, গায়ে পারফিউম দিতে দিতে বলল, আজ তুমি শুধু আমার হবে। তার ভাবনার মাঝে দরজায় করাঘাত পড়ল। প্রহেলিকার কানে দুল পড়তে পড়তে হাঁক দিয়ে বলল, আসো। দরজা ঠেলে ভেতরে আসলো শিকদার বাড়ির পুরনো হেল্পিং হ্যান্ড জুলেখা বানু। হাতে তার কেশর দুধের গ্লাস। তিনি প্রহেলিকার কাছে এসে নরম স্বরে বলে, বড় আপা, আপনার কেশর দুধ আনছি। প্রহেলিকা বসা থেকে উঠল, হাতে থেকে গ্লাসটা নিতে নিতে বলল, আজ দেরি করলে কেন আপা? জানেন তো এটা ছাড়া আমার রাতে ঘুম আসে না। জুলেখা খালা ফোকলা দাঁতে হেসে বলল, বড় আম্মারে পান সাজাইয়ে দিছিলাম আপা। প্রহেলিকা ঢকঢক করে এক গ্লাস দুধ খালি করে ফেললো। ছোটবেলা থেকে রোজ রাতে তার এক গ্লাস কেশর দুধ খাওয়ার অভ্যাস। এটা না খেলে তার ঘুমোই আসে না। জুলেখা বানু আবারও বলল, আজ আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপা। বড় ভাইজান দেখলেই বেহুশ হইয়া যাইব। জুলেখা খালার কথায় লজ্জা পেল প্রহেলিকা। দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে বলল, কি যে বলো না আপা। জুলেখা বানু হেসে চলে গেল। প্রহেলিকা মনে মনে বলল, আজ তাকে হতেই হবে। প্রহেলিকা ঘরের সব লাইট অফ করে বসে রইল। আরো প্রায় 10 মিনিট পর বাসায় ফিরল প্রণয়, ক্লান্ত, ভীষণ ক্লান্ত সে। ঘরে ঢুকতেই চারপাশ অন্ধকার দেখে মেজাজ খারাপ হলো তার। সচল মস্তিষ্ক আরো অনেক কিছুর আভাস পেল। দীর্ঘশ্বাস ফেলে ঘাড়ে হাতের ঘড়িটা খোলার সাথে সাথে ঘরে ডিম লাইট জ্বলে উঠল, যার নরম আলোয় আশপাশটা বেশ মোহনীয় লাগলো। বুড়ো কুচকালো প্রণয় সঙ্গে সঙ্গে অনুভব করলো তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরেছে। প্রণয় বাঁকা হেসে তার হাত ধরে সামনে আনলো। প্রহেলিকা আজ বেশ হট লাগছে, কিন্তু প্রণয় এক সেকেন্ডের জন্য তার শরীরের দিকে তাকালো না। সোজা দৃষ্টিপাত করলো চোখের দিকে, তার দৃষ্টি স্থির। প্রহেলিকা প্রণয়ের গলায় স্লাইড করতে করতে বলল, আমাকে কেমন লাগছে বেবি? প্রণয় বাঁকা হাসলো। প্রহেলিকা তার ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, মুখের কাছে ঝুঁকে গিয়ে, আই ওয়ান্ট টু বি ভেরি ক্লোজ টু ইউ, উইল ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ এ পার্ট অফ ইউর লাইফ? প্রণয় তাকে কোলে তুলতে তুলতে বলল, ও শিওর, হোয়াই নট। প্রহেলিকা বাঁকা হেসে তার গলা জড়িয়ে ধরে মনে মনে বলল, রাতের অন্ধকারে সব ভালোবাসা পালিয়ে যায়। প্রণয় তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। প্রণয়ের গায়ের মেয়েলি পারফিউমের গন্ধটা প্রহেলিকাকে ভীষণভাবে উত্তেজিত করে তুলল। সে দ্রুত হাতে প্রণয়ের শার্টের বোতাম খুলতে উদ্যত হলো। শুরুর দিকে 4টা বোতাম খুলতে প্রণয়ের শার্টটা হাতার কাছে কিছুটা ছুঁয়ে দিতেই বিছানায় পড়ে গেল। প্রহেলিকা নিস্তেজ হয়ে পড়তে দেখলো, আবারও বাঁকা হাসলো প্রণয়। সে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল, পাশের ড্রয়ার থেকে গ্লাভস বের করে হাতে পরে নিল। আবারও প্রহেলিকার পাশে বসে তার ঠোঁটের লিপস্টিক ঠেলে দিল, চোখের কাজল লেপটে দিল, চুল এলোমেলো করে দিল। নিচের পরনের শার্টটা গা থেকে খুলে প্রহেলিকার ঠোঁটে ঘষা দিয়ে তারপর শার্টটা প্রহেলিকার পাশে ছুঁড়ে ফেললো। ড্রেসিং টেবিল থেকে নিচের রেগুলার ইউজার পারফিউম এনে প্রহেলিকার পুরো গায়ে স্প্রে করে দিল, বিছানায় কিছুটা এলোমেলো করে দিল। অতঃপর প্রহেলিকার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বলল, অতি চালাকের গলায় দড়ি ডার্লিং, বলে উঠে পড়ল সে। ওয়ার্ডরোব থেকে কফি কালার টি শার্ট বের করে পরে নিল। ওয়ার্ডরোবের পাশে ড্রয়ার খুলে সেখান থেকে বড় একটা উঁচু খাম বের করলো, একই রকম দেখতে আরো দুটো খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। জুলেখা বানু ভয়ে ভয়ে 3তলার মাঝামাঝি ছাদে দাঁড়িয়ে আছে। প্রণয় তার দিকে 3টা খাম এগিয়ে দিয়ে বলল, গুড জব, এভাবে মন দিয়ে কাজ করুন, আরো পাবেন। খাম 3টা হাতে পেতেই জুলেখা বানুর চোখ দুটো চকচক করে উঠল। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, অনেক অনেক ধন্যবাদ বড় ভাইজান। প্রণয় তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোমার পারিশ্রমিক। তুমি আমার হয়ে কাজ করে যাও, এমন আরো পাবে। তবে যদি কখনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো। জুলেখা বানু আঁতকে উঠলেন, সঙ্গে সঙ্গে বিরোধিতা জানিয়ে বলেন, ছি, এ আপনি কি বলছেন বড় ভাইজান? আমি আপনার নুন খেয়েছি, আর এই জুলেখা কারণ নুন খেয়ে বিশ্বাসঘাতকতা করে না।
প্রণয় পুনরায় বাঁকা হেসে তার দিকে তাকিয়ে একটা মেডিসিন বক্স এগিয়ে দিয়ে বলল, শেষ হওয়ার 10 দিন আগে জানাবে। জুলেখা বানু বক্সটা নিয়ে বললেন, আচ্ছা ভাইজান। প্রণয় তাকে আরো 500 টাকা এক্সট্রা টিপস দিয়ে নিজের ঘরে চলে গেল। জুলেখা বানু জন্য আজ যেন ঈদের দিন। প্রতি মাসের 1 তারিখে তিনি পুরো লাল হয়ে যায়। 1 মাস অতিরিক্ত রোজগার তার পুরো বছরের বেতনের চেয়েও বেশি। প্রণয় নিচে ল্যাপটপ নিয়ে কাউচের ওপর বসলো, বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ ওপেন করলো। তার বুক স্বাভাবিকভাবেই কম্পন সৃষ্টি করছে। সে কানাডার স্বনামধন্য বিসিআইটি কলেজের ওয়েবসাইট ওপেন করলো, যেখানে পরিষ্কারভাবে লেখা অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্ম ফিল আপ। এর মাত্র 2 দিন বাকি। প্রণয়ের হার্ট অনেক স্পিডে বিট করছে, হাত কাঁপছে। সে কাঁপা হাতে ফর্ম ফিল আপ করতে লাগলো। সাবজেক্ট, স্ট্রিম সব সিলেক্ট করে মার্কশিটের একটা কপি সাবমিট করে, সাথে অ্যাডমিশন ফিও ক্লিয়ার করে দিল। সব কনফার্ম করে ডান ক্লিক করলো। প্রণয় নিঃশ্বাস আটকে আছে, বুকের ভেতর প্রাণটা ছটফট করতে শুরু করেছে। মন করুণ স্বরে মিনতি করে বলল, এটা কিন্তু তোর জন্য মৃত্যুর মতো পদক্ষেপ। এখনো সময় আছে, এমনটা করিস না। তাকে না দেখে তুই একটা দিনও থাকতে পারবি না, বাঁচতে পারবি না, মরে যাবি, শেষ হয়ে যাবি। মস্তিষ্ক মনের বিরোধিতা করে বলল, যা করছিস কর, ওর কথা শুনবি না। ও তোকে স্বার্থপর বানিয়ে দিয়েছে। ও চায় না তোর রক্তচাপা ভালো থাকুক। ও তাকে কাঁদতে দেখে খুশি হয়। এটাই ঠিক ডিসিশন। প্রণয়ের বুকের বাম পাশটা তীব্র ব্যথায় অরস হয়ে আসছে। হল হল করে মরণ যন্ত্রণার বিষ ছড়িয়ে পড়ছে হৃৎপিণ্ডে। সে মনের কথা শুনল না, কাপা হাতে ফর্মটা সাবমিট করে দিল। আর সে একদম 100% নিশ্চিত ফর্মটা অ্যাকসেপ্ট হবে। প্রণয় ল্যাপটপ অফ করে কাউচে মাথা এলিয়ে দিল। বন্ধ চোখের কানিস বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তরল স্রোত। কলিজা পড়ছে। সেখানে এখনো সহ্য করতে পারছে না, তবে সেখানে তো মরেই যাবে। কিন্তু এখন তো তার ভাবলে চলবে না। সে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে আর পিছপা হবে না। নেক্সট 10 দিনের মধ্যে কলেজের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিক হবে, আর প্রণয় নিশ্চিত সেখানে তার রক্তজবার নাম থাকবেই থাকবে। সে ফোন বের করে প্রিয়তার একটি ছবি ওপেন করলো। চেহারার প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে অপরিসীম মায়া। প্রণয় ঝাপসা চোখে কিছুক্ষণ ছবির দিকে চেয়ে রইল। হঠাৎ তার নজর পড়ল আজকের তারিখের দিকে। সাথে সাথে প্রণয় হকচকিয়ে গেল। বসে থাকা থেকে এক লাফে লাফিয়ে উঠল। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 1টা। সে দ্রুত দরজা খুলে ছুটল প্রিয়তার ঘরের দিকে।